কলেজের সুন্দরী ম্যাডামকে একা পেয়ে কলেজের ভিতরেই যেভাবে কাজ করল তার নিজের ছাত্র গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পাইপ দিয়ে পানি চলে আসবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন। একটি ১৯ থেকে ২০ বছর বয়সী ছেলে কলেজের ক্লাসরুমে তার কলেজের সবচেয়ে সুন্দরী শিক্ষিকার সাথে সম্পর্ক গড়ে তুলছিল এবং সে এমনভাবে সম্পর্ক গড়ে তুলছিল যে তাদের দুজনের আওয়াজ রুমের বাইরে পর্যন্ত পৌঁছাচ্ছিল এবং ম্যাডামও তার পূর্ণ সহযোগিতা করছিলেন। সেই রুমের পাশের রুমে একটি ১৬ বছর বয়সী ছেলে বসেছিল এবং যখন তার কানে হালকা আওয়াজ পৌঁছাল সে সেই রুমের দিকে এগিয়ে গেল যেখানে ম্যাডাম এবং সেই ২০ বছর বয়সী ছাত্র ছিলেন। যেই ছেলেটি জানালা দিয়ে উকি দিয়ে দেখল তার চোখ ছানাবড়া হয়ে গেল। ভিতরে অঞ্জলি ম্যাডাম, যিনি কলেজের সবচেয়ে সুন্দরী ম্যাডাম ছিলেন, তিনি তারই ২০ বছর বয়সী ছাত্র রাজীবের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলছিলেন এবং তাদের শরীরে একটি কাপড়ও ছিল না। যখন এই ১৬ বছর বয়সী ছেলেটি এই দৃশ্য দেখে তার মনে এই দৃশ্যই ঘুরতে থাকে এবং সে অঞ্জলি ম্যাডামের জন্য তার মনে একই রকম চিন্তা নিয়ে আসে এবং ভাবতে শুরু করে যে যখন এই পঙ্কজ অঞ্জলি ম্যাডামের সাথে স্কুলের ক্লাসরুমে এমন করতে পারে তখন সে কেন পারবে না। তখন তার মাথায় একটি বিপজ্জনক পরিকল্পনা আসে যা শুনে আপনিও হতবাক হয়ে যাবেন যে মাত্র একটি ১৬ বছর বয়সী ছেলে কিভাবে তার থেকে বয়সে বড় শিক্ষিকার সাথে এমন করতে পারে। পুরো গল্পটি মনোযোগ দিয়ে দেখুন, আপনি এতে অনেক মজা পাবেন এবং শেষে একটি খুব ভালো শিক্ষাও পাবেন। বন্ধুরা, আপনারা আমার নিজের মানুষ, আমার দেশের মানুষ। আমার আপনাদের কাছে শুধু এই অনুরোধ যে যদি আপনি ভারত থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে দয়া করে কমেন্টে এখনই হ্যাঁ লিখে দিন এবং ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার প্রিয় হিন্দুস্তানি, দয়া করে আমার জন্য এইটুকু কাজ করে দিন। বন্ধুরা, অঞ্জলি ম্যাডাম তার কলেজের সবচেয়ে সুন্দরী শিক্ষিকাদের মধ্যে একজন ছিলেন এবং আজ ১২তম ক্লাসের ছাত্রদের ফেয়ারওয়েল পার্টি হচ্ছিল যেখানে সব ছেলেমেয়েরা সাজগোজ করে স্কুলে এসেছিল। অঞ্জলি ম্যাডামও বেশ সাজগোজ করে স্কুলে এসেছিলেন। তখন তারই ক্লাসের একটি ছাত্র, যার নাম রাজীব, সে ম্যাডামকে দেখে এবং যখন তাকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এবং তার মনে ভাবতে শুরু করে যে যদি ম্যাডামের সাথে তার কথা হয় এবং কোনোভাবে ম্যাডামের সাথে একবার রাতে ঘুমানোর সুযোগ পাওয়া যায় তাহলে জীবন একদম অন্যরকম হবে। রাজীবের মনে ম্যাডামের জন্য অনুভূতি এসে গিয়েছিল, কিন্তু ম্যাডাম এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই জানতেন না। রাজীব ধীরে ধীরে ম্যাডামের সাথে কথা বলা শুরু করল। ম্যাডামও ছাত্র মনে করে তার সাথে ভালোভাবে কথা বলছিলেন। রাজীব বলল, ম্যাডাম, আজ ফেয়ারওয়েল এবং কয়েক দিনের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে এবং আমার বোর্ড পরীক্ষা দিতে বেশ ভয় লাগছে, কখনো এমন না হয় যে আমি ফেল হয়ে যাই। এই কথা শুনে অঞ্জলি বললেন, তুমি চিন্তা করো না, যদি তুমি চাও তাহলে তুমি আমার বাড়িতে এসে আমার কাছ থেকে টিউশন নিতে পারো। এতটুকু শুনেই রাজীবের খুশির সীমা থাকল না, সে ভিতরে ভিতরে ফুলে না উঠে পারছিল না, কারণ সে যা চাইছিল তা প্রথম ধাপেই পেয়ে গিয়েছিল। রাজীব তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল, ম্যাডাম, আমি কখন থেকে আপনার কাছ? তৎক্ষণাৎ রাজীব জিজ্ঞাসা করল, ম্যাডাম, বাড়িতে আপনাকে ছাড়া আর কেউ দেখা যাচ্ছে না? তখন অঞ্জলি ম্যাডাম বললেন, আমার বিয়ের ১ বছর আগে আমার স্বামীর একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। এরপর আমি আর বিয়ে করার কথা ভাবিনি, কারণ আমার বিয়ের কিছুদিন পর পর্যন্ত আমার বাবা মা বেঁচে ছিলেন। আর যখন রাজীবের মৃত্যু হয়েছিল তার কয়েকদিন পর আমার বাবা মাও মারা যান। আমি বাড়িতে একা আছি, আর এটা আমার বাবা মার বাড়ি, তাই আমি এখানে একা থাকি। কি? ম্যাডামের কথা শুনে রাজীবের মনে হল তার পথ পরিষ্কার হয়ে গেছে। তখন সে বলল, ম্যাডাম, এত বড় বাড়িতে একা থাকতে আপনার ভয় লাগে না? অঞ্জলি বলল, বাচ্চা বেলা থেকে এই বাড়িতে থাকি, তাই অভ্যাস হয়ে গেছে। কিন্তু কখনো ভাবিনি যে একা থাকতে হবে। কি? তখন রাজীব তার সাথে আরও খোলামেলা হতে চেষ্টা করল এবং বলল, ম্যাডাম, স্বামী চলে যাওয়ার পর আপনার জীবন অনেক সংগ্রাম্য ছিল নিশ্চয়? তখন অঞ্জলি কেঁদে বলল, একা একজন নারীর সমাজে বেঁচে থাকা কত কঠিন তা শুধু আমি জানি। এখন রাজীব, যে ম্যাডামের জন্য তার মনে একটি ধারণা নিয়ে এসেছিল, সে ধীরে ধীরে ভালোবাসার দিকে এগোতে লাগল। রাজীবের অঞ্জলির প্রতি ভালোবাসা জন্মাতে শুরু করল, তার জীবনের অসম্পূর্ণতা এবং খালিত্বকে ভালোবাসতে শুরু করল। সে ম্যাডামের পাশে বসে তার সুখ-দুঃখের কথা শেয়ার করতে লাগল এবং প্রতিদিন পড়তে যেতে লাগল। ধীরে ধীরে রাজীব একজন ছাত্র থেকে বন্ধু হয়ে গেল এবং এখন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা হতো। ধীরে ধীরে এই বন্ধুত্ব বাড়তে লাগল এবং একদিন এমন হল যে রাজীব অঞ্জলির হাত ধরে ফেল। এটা দেখে অঞ্জলি একটু চমকে উঠল, কিন্তু কিছু বলল না। যখন অঞ্জলি কিছু বলল না, তখন রাজীবের সাহস আরও বেড়ে গেল এবং সে ধীরে ধীরে অঞ্জলির কাছাকাছি আসতে লাগল। তখন অঞ্জলি তাকে থামিয়ে দিল, কিন্তু রাজীব তার কথা খারাপভাবে নিল না এবং চুপচাপ সেখান থেকে চলে গেল।
সেই রাতে অঞ্জলিও বেশ অস্থির ছিল, সে বুঝতে পারছিল না যে রাজীব যা করতে চাইছে তাকে অনুমতি দেবে না কি না। পরের দিন যখন রাজীব আসল তখন সে কিছুটা বিচলিত ছিল। তখন অঞ্জলি জিজ্ঞাসা করল, কি হয়েছে? সে বলল, ম্যাডাম, কিছু না, এমনিই। ধীরে ধীরে তাদের মধ্যে আবার কথা হতে লাগল এবং কথা হতে হতে দুজনেই আবার একে অপরের কাছাকাছি আসতে লাগল। অঞ্জলিও ৭ বছর ধরে স্বামী ছাড়া একা ছিল, তাই তার পা পিছলে গেল এবং সে রাজীবের কোলে ঢলে পড়ল। রাজীবও ধীরে ধীরে অঞ্জলিকে নগ্ন করে দিল এবং তার সাথে সম্পর্ক স্থাপন করতে লাগল। অঞ্জলিও রাজীবের সাথে সেই চরম সুখ পেতে শুরু করল যা সে ৭ বছর আগে তার স্বামীর সাথে পেয়েছিল। সে পুরোপুরি সহযোগিতা করছিল এবং খোলামেলা উপভোগ করছিল। রাজীব বাড়ি থেকে ১ ঘণ্টার কোচিং বলে বেরিয়েছিল, কিন্তু আজ অঞ্জলির সাথে তার ৫ ঘণ্টা কেটে গেল এবং তারা দুজনেই বাড়িতে একে অপরের সাথে তাদের হৃদয়ের ইচ্ছা পূরণ করছিল। রাজীবের পারফরম্যান্স বেশ উচ্চমানের ছিল, যার কারণে অঞ্জলিও খুব খুশি হচ্ছিল এবং পুরোপুরি সহযোগিতা করছিল। এখন এই প্রক্রিয়া তাদের মধ্যে প্রতিদিনের হয়ে গিয়েছিল। রাজীব প্রতিদিন কোচিংয়ের জন্য অঞ্জলির বাড়ি যেত এবং তার সাথে এই কাজ করত। এখন তারা দুজনেই শিক্ষক এবং ছাত্র না থেকে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড হয়ে গিয়েছিল। কিন্তু এই ধরনের সম্পর্ক হলে মানুষ তা বুঝে ফেলে। কলেজে যখন অঞ্জলি পড়াত তখন তার মনোযোগ রাজীবের দিকেই বেশি থাকত, তাই ক্লাসের অন্যান্য ছাত্ররা কিছু না কিছু বাধা দেওয়ার চেষ্টা করত অথবা তাদের নাম নিয়ে হাসাহাসি করত। একদিন রাজীব বলল, অঞ্জলি, ক্লাস শেষ হওয়ার পর আমি তোমার সাথে আজই এই ক্লাসরুমে দেখা করব, আমার জন্য অপেক্ষা করবে কি? তখন অঞ্জলি বলল, তুমি সন্ধ্যায় বাড়ি চলে আসো, এখানে থাকতে অনেক সমস্যা হতে পারে কি? রাজীব বলল, বাড়ি আসতে এখনও ৪ ঘণ্টা বাকি, কিন্তু আমি তোমার সাথে এখনই দেখা করতে চাই। অঞ্জলিও রাজীবকে অনেক পছন্দ করতে শুরু করেছিল, তাই সে তার কথা মেনে নিল এবং সেই ক্লাসরুমেই রাজীবের সাথে সম্পর্ক স্থাপন করতে লাগল। এখন কলেজে এমন হয়ে গিয়েছিল যে তাদের সাহস বেড়ে গিয়েছিল এবং প্রায় প্রতিদিন তারা এই ধরনের কাজ করত। কিন্তু একদিন পাশের রুমে একটি ১৬ বছরের ছেলে কোনো কাজে আটকে গিয়েছিল, কারণ স্কুল ছুটির পর সব ছাত্ররা একসাথে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করত এবং সেই সময়ে অঞ্জলি এবং রাজীব দেখা করত। কিন্তু আজ তাদের ভাগ্য খারাপ ছিল যে পাশের রুমে আরেকটি ছেলে উপস্থিত ছিল এবং যখন তারা দুজন রুমের সম্পর্ক স্থাপন করছিল তখন সেই ছেলে তাদের রুমের কাছে চলে আসে এবং তাদেরকে একটি আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। যখন রাজীব দেখল যে কেউ জানালা দিয়ে উকি দিয়ে তাকে দেখছে, তখন সে বুঝে গেল এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে এল। তখন সে সেই ছেলেটিকে বোঝানোর চেষ্টা করল। ছেলেটি মানতে রাজি হল, কিন্তু বাড়ি ফিরে তার মাথায় অন্য কিছু চলতে লাগল। পরের দিন সে অঞ্জলি ম্যাডামের কাছে গিয়ে বলল, আপনি গতকাল যা রাজীব ভাইয়ার সাথে এই ক্লাসরুমে করছিলেন, আজ আপনাকে তা আমার সাথেও করতে হবে। ছেলেটির কথা শুনে অঞ্জলির পায়ের নিচে মাটি সরে গেল। সে ভাবল, মাত্র ১৬ বছরের একটি ছেলে এ ধরনের কথা কিভাবে বলছে। অঞ্জলি তার উপর রেগে গেল। তখন ছেলেটিও রেগে বলল, আপনি যদি আমার কথা না মানেন তাহলে আমি আপনাদের দুজনের কাজ পুরো কলেজে বলে দেব কি? এখন অঞ্জলি খুব টেনশনে পড়ে গেল এবং সে তড়িঘড়ি ফোন করে রাজীবকে এই কথা জানাল। রাজীব বলল, আপনাকে তার থেকে ভয় পাওয়ার দরকার নেই। তখন অঞ্জলি বলল, সে যদি সবাইকে বলে দেয় তাহলে কি হবে? তখনই রাজীব বলল, আপনি কি আমাকে বিশ্বাস করেন? আপনি কি আমাকে ভালোবাসেন? এই কথায় অঞ্জলি উত্তর দিল, হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাসও করি এবং ভালোবাসিও। কিন্তু যদি এই ছেলেটি সবাইকে সব বলে দেয় তাহলে কি হবে? তখন রাজীব বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। এতটা শুনে অঞ্জলির কিছুটা ধাক্কা লাগল এবং সে বলল, তুমি এ কি বলছ? তুমি আমার থেকে প্রায় ১০ বছর ছোট, আর এসব সম্ভব নয় কি? তখন রাজীব বলল, আমি শুধু তোমার দেহকে ভালোবাসিনি, আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছি। যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমি আমার পরিবারের সাথে এই বিষয়ে কথা বলতে প্রস্তুত। কি? তার কথা শুনে অঞ্জলির মনেও আবার বিয়ে করার ইচ্ছা জেগে উঠল, কিন্তু সে ভাবছিল, কেউ যদি এই সম্পর্ক দেখে তাহলে কি বলবে? একজন শিক্ষক তার নিজের ছাত্রের সাথে এমন কাজ করল এবং তারপর তাকেই বিয়ে করল, এই ভাবনাই তাকে রাজীবকে বিয়ে করতে বাধা দিচ্ছিল। রাজীব বলল, তুমি দুনিয়ার কথা ভেবো না। দুনিয়ার কাজ শুধু বলা। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে শুধু হ্যাঁ বা না বলো। তার কথা শুনে অঞ্জলি হ্যাঁ বলে দিল এবং তারপর রাজীব গিয়ে এই কথা তার পরিবারকে জানাল। রাজীবের বাবা ছিলেন খুব স্থ এবং রক্ষণশীল মানুষ। তিনি এসব বিষয়ে সবসময় ঘৃণা করতেন। যখন ছেলে এমন কথা বলল তখন বাবা খুব রেগে গেলেন এবং তাকে ডাকতে লাগলেন। কিন্তু রাজীব অঞ্জলিকে সত্যিকারের ভালোবাসত এবং সে ঠিক করেছিল যে সে অঞ্জলিকেই বিয়ে করবে, কারণ তার মন তাকে বলছিল যে অঞ্জলি কোনো খারাপ মেয়ে নয়, ভাগ্য তার সাথে খারাপ ব্যবহার করেছে।
আর যখন সে তার জীবনে এসেছে তখন কেন তাকেই তার স্ত্রী বানাবে না? রাজীব অনেক দিন ধরে অস্থির থাকল, খাওয়া দাওয়া ছেড়ে দিল, শরীর অনেক দুর্বল হয়ে গেল। তখন বাবারও বুঝতে শুরু করল যে হয়তো তার ছেলে অঞ্জলি ছাড়া থাকতে পারবে না, তাই তিনিও রাজি হয়ে গেলেন। তারপর রাজীব ও অঞ্জলি সুখে বিয়ে করল। এখন রাজীব তার স্ত্রীর সাথে তার বাড়িতে সুখী জীবন যাপন করছে। বন্ধুরা, এই গল্পে কোনো অপরাধ তো হয়নি, কিন্তু যে ছেলেটি তাদের দুজনকে দেখেছিল তার চিন্তাভাবনা এত কম বয়সেই এত খারাপ ছিল। রাজীব পরে তাকে বোঝাল, তখন সে রাজীবের কথা বুঝতে পারল এবং কথায় কথায় ছেলেটি তার পরিকল্পনা জানাল, যা কিছুটা এমন ছিল। ছেলেটি ভেবেছিল যে সে তার ৪-৫ বন্ধুকে নিয়ে ম্যাডামের বাড়িতে যাবে এবং যদি ম্যাডাম রাজি হন তো ভালো, আর যদি না হন তাহলে সে তার বন্ধুদের সাথে ম্যাডামের সাথে খারাপ কাজ করবে। এত ছোট বাচ্চাদের মাথায় কিভাবে এমন মানসিকতা তৈরি হয়? কিন্তু রাজীব কিছু না বলে খুব ভালোবেসে তাকে বোঝাল এবং ঠিকভাবে কথা বলে বলল, আমি তাকে ভালোবাসি এবং সে আমার স্ত্রী। ও এভাবে যখন তাকে বোঝানো হলো তখন সে বুঝতে পারল। আর আজ, যেমন আমরা বলেছি, রাজীব তার জীবন ভালোভাবে কাটাচ্ছে, তার কোনো সমস্যা নেই, কারণ বাড়িতে টাকাপয়সার অভাব নেই। ম্যাডামও তার জীবন যাপনের জন্য একটি সহায়তা পেল এবং রাজীবও অঞ্জলিকে তার স্ত্রী হিসেবে পেয়ে খুব খুশি। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই গল্প শোনার উদ্দেশ্য কারও মনে আঘাত দেওয়া নয়, কারও অনুভূতিতে আঘাত দেওয়া নয়, কোনো ধরনের অনৈতিকতা বা অশ্লীলতাকে উৎসাহিত করা নয়। এই গল্পের উদ্দেশ্য সমাজে ঘটে যাওয়া এই ধরনের সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি করা। এই গল্পের মাধ্যমে আমরা একটি শিক্ষামূলক বার্তা দিতে চাই যে সমাজে এই ধরনের সমস্যাও অনেক জায়গায় এই পরিস্থিতির মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা তাদের চিন্তাভাবনা বিকশিত করতে পারে। এটি ছিল মূল উদ্দেশ্য। আমরা একই ধরনের অন্য কোনো নতুন গল্পে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।